সকাল সকাল পানি আসলো কোথা থেকে? ঘুমের ঘোরে কথাটা বললাম। আরেক বালতি পানি আনবো নাকি? দ্রুত শরীর থেকে কম্বলটা ফেলে দিলাম। এটা তুই কি করলি? আমারে প্রতিদিন সকালে গোসল না করালে কি তোর পেটের ভাত হজম হয় না? না হয় না। ভাইয়া, ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। প্রায় 9টা। তোর কি কলেজে যেতে হবে না? কি 9টা বাজে? তুই আমারে আগে বলবি না? আরে গাধি, তাড়াতাড়ি সর, আমার আজ লেট হলে টাকলো আমারে মেরেই ফেলবে। দৌড়ে ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম। ভাইয়া, টুয়ালেটা তো নিয়ে যা। একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি অন্তু, কারণ এর আগে আমি এমন সিরিয়াস হইনি কখনো। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অন্তুর হাতের তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আচ্ছা, ওরে ফ্রেশ হতে দেন। আরে ভাই, ফ্রেশ হতে দেন না ওরে। আপনারা এদিকে আসেন, পরিচয়টা দিয়ে দেই। ওই মিয়া, ওই দিকে কি দেখেন? এই দিকে তাকান। আমি তন্ময়, মানে গল্পের নায়ক। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। সকাল সকাল সিরিয়াস মোডে আছি, কারণ গতকাল ক্লাসে টাকলো মানে প্রিন্সিপাল আমারে ওয়ার্নিং দিছে, সময় মতো ক্লাসে না পেলে আমারে হালুয়া বানাবে। থাকার পরিচয় নিতে হবে না, গল্পটা শুনতে থাকেন এবার। ফ্রেশ রুম থেকে এসে দ্রুত তৈরি হয়ে নিলাম, কারণ দ্রুত ক্লাসে যেতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলাম সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে। তন্ময়, নাস্তা করে যা। না আম্মু, ক্যান্টিনে করে নিব। কিছু তো খেয়ে যা। বেঁচে থাকলে অনেক কিছু খেতে পারবো, এখন ক্লাসে যাই। আর কোনো কথা না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই বাইক বন্ধ হয়ে গেল। যা শালা, এখনই কি তোর নষ্ট হতে হলো? কথায় আছে না, ভাগ্য যদি মারে। না থাক, এরপরেরটুকু বলবো না। এখন কি করি? বাইকটা রেখে একটা সিএনজি ধরে কলেজে এলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই বুকের ভিতরে হার্টবিট চরম গতিতে উঠতে নামতে থাকলো। আল্লাহ তাআলার নাম আর সূরা ইউনুস পড়তে পড়তে ভিতরে ঢুকলাম। আমি সামনের দিকে তাকিয়ে হাঁটছি আর আশেপাশে লক্ষ্য করছি টাকলো মশাই কোথায়। হঠাৎ পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল। ভয়ে সূরা ইউনুস জোরে জোরে উচ্চারণ করতেছি। মেয়ের কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার ইজ্জত নিতে চায়, প্লিজ বাঁচান। মেয়েটার কণ্ঠ শুনে দেখে প্রাণটা ফিরে এলো। এতক্ষণ বেচারা প্রাণটা উড়াউড়ি করতেছিল, তবুও কিছুটা ভয় আছে। এটা নামক ভূত হতে পারে। পিছনে ঘুরে তাকাতেই আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মেয়েটি সাক্ষাৎ পরি, চোখ দুটোতে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। ড্রেস সম্পর্কে বলতে পারবো না, কারণ মেয়েদের ড্রেস সম্পর্কে তেমন ধারণা নেই, কিন্তু চোখে গান্ধীজি চশমা পড়েছে। যাই হোক, কানা তো কানাই। মেয়েটা আবার বলল, আমাকে বাঁচান ওদের হাত থেকে, প্লিজ। মেয়েটির কথা শুনে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি কিছু ছেলে দৌড়ে আসতেছে। মেয়েটি আমার পিছনে লুকিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ছেলেগুলো আমার সামনে এসে দাঁড়ালো। ওই মেয়েটারে আমাদের কাছে দিয়ে ক্লাসে যা। এতক্ষণে প্রিন্সিপাল সহ সকলে এসে হাজির। এই পিটার, এসব বাদ দে, ক্যান্টিনে ঝামেলা করিস না। পিটার নামের ছেলেটা প্রিন্সিপালের কলার ধরে বলল, তুই প্রিন্সিপালের মতো থাক, বেশি কথা বলতে আসিস না আমাদের মাঝে। স্যারের কলার ধরা দেখে মাথা গরম হয়ে গেল। হাত মুঠো করে ঠাস করে গলায় একটা ঘুষি মারলাম। পিটার কলার ধরে বসে পড়ল, আর বাকিগুলো নিজেদের পকেট, ঘাড়, পা থেকে ছুরি, চাইনিজ কুড়াল, রড বের করলো। স্যার, একটু সরে দাঁড়াবেন প্লিজ। হ্যাঁ? পিটারের সামনে বসে বললাম, দেখ ভাই, তোদের সাথে আমার কোনো ঝামেলা বা ঝগড়া নেই। তোদের প্রথম ভুল, ওই মেয়েটাকে টিচ প্লাস রেপ করতে চাইছিস। দ্বিতীয় ভুল, স্যারের কলার ধরে উঁচু গলায় কথা বলেছিস। কথাটা বলতে বলতে একটা ছেলে ছুরি মারল। আমি হাত দিয়ে আটকালাম। তারপর রাম ধোলাই শুরু হলো। একটা ছেলের ছুরি আমার হাতে এসে লাগলো। অনেকটা রক্ত পড়ছে। কে দেখে কার রক্ত? মাথা যখন গরম থাকবে, হওয়াটাও গরম থাকবে। সব গুলারে ঠাস করে মেরে শুইয়া দিলাম। তারপর কিছু না বলে আমি ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিন থেকে একটা মাম বোতলের পানি নিয়ে এক ঢোকে সবটুকু খেয়ে ফেললাম। তারপর স্যারের সামনে এসে, সরি স্যার, আপনার সামনে ওদের মারতে হলো। আসলে আপনাকে অপমান আর ওই মেয়ের ইজ্জত, এই দুটার কথা ভাবতেই মাথা গরম হয়ে গেছিল, তাই ওদেরকে মেরেছি। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে স্যার আমাকে জড়িয়ে ধরল এবং আমার বন্ধু নামক হারামিগুলা এসে হাজির হলো।
তন্ময়, তোর তো হাত কেটে গেছে অনেকটা, রক্ত পড়ছে। এই তামিম, ব্যান্ডেজ নিয়ে আয়। তামিম ব্যান্ডেজ নেওয়ার আগেই চশমাওয়ালি যা করলো তা দেখে পুরো ক্যান্টিনের ছেলে মেয়ে হা হয়ে গেল। মেয়েটা ওর ওড়না বুক থেকে নামিয়ে আমার হাতে বেঁধে দিল। দেখে বেশ অবাকই হলাম। আর অবাক হওয়ারই কথা, মেয়েটা যখন হাতটা বাঁধছিল ওর চুলগুলো সামনে এসে হাওয়াতে উঠছিল। দেখতে মায়াবী লাগছিল। ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। পিছন থেকে রুমি ধাক্কা দেওয়াতে বাস্তবে ফিরলাম। রুমি ইশারা করে মেয়েটাকে দেখাচ্ছিল। আমি মুচকি হাসলাম। আপনার নাম কি? আমি অনামিকা। আপনি? তন্ময়। ছেলেগুলো আপনাকে অমনভাবে তাড়া করছিল কেন? আসলে আমি এই শহরের নতুন, গতকাল কলেজে ভর্তি হয়েছিলাম। আজ যখন ক্লাসে আসছিলাম ছেলেগুলো আমার পিছু নেয় এবং বিভিন্ন বাজে কমেন্ট করে। রাগের বশে একটা ছেলেকে থাপ্পড় মারি, আর তখনই তোমার বাসার লোকের খবর দাও। রুমিকে ইশারা করতে রুমি অনামিকাকে ক্যান্টিনে নিয়ে গেল। চল মামা, ক্লাসে যাই। না মামা, ক্লাসে না, বাসায় যাব। এখন আর ক্লাস করতে ভালো লাগছে না। আচ্ছা চল, তোকে এগিয়ে দিয়ে আসি। না মামা থাক, আমি যেতে পারবো। হারামিগুলার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কলেজ গেট থেকে একটা সিএনজি ধরে বাসার সামনে চলে এলাম। সিএনজি ভাড়া মিটিয়ে বাসার দিকে হাঁটছি। দরজার সামনে এসে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর আব্বু এসে দরজা খুলে দিল। এইবার আমার খবর 12টা বাজাবে। আপনারা যা ভাবছেন সেটা না। তোর হাতে ওড়না বাঁধা কেন? না, তেমন কিছু না। কিছু তো আছে, আমাকে দেখতে দে। আব্বু এক পর্যায়ে জোর করে ওড়নাটা খুলল। খোলার সাথে সাথে রক্ত পড়া শুরু করলো। তোর হাত কাটলো কি করে? ওই তন্ময় রাম্মু, ওগো শুনছো? ব্যান্ডেজ নিয়ে আসো। কি ব্যাপার আব্বু, আমারে কি আজ বাস খাওয়াবা? আর সাথে তুমিও খাইবা? নিশ্চিত আমি। তোর মজা করা বাদ দিবি কি? ব্যান্ডেজ কি করবা? আর তোমরা দুজনে ওখানে দাঁড়িয়ে কি করছো? তোমার ছেলের হাত কেটে গেছে। এবার তো বাস পুরোটাই দিলে আমারে। এখন তুমি খাওয়ার জন্য তৈরি থাকো। এই, তোর মজা করা বাদ দিবি? আম্মু তোমাকে মুটকি বলতেছে আব্বু। কি? আমি মুটকি? ব্যান্ডেজ নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আব্বুর দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। আর আমি শয়তানি হাসি দিতাছি। তুমি আমাকে মুটকি বললে কেন? না মানে আমি বলিনি। আবার মিথ্যে বলো। আমি এই ফাঁকে আম্মুর হাত থেকে ব্যান্ডেজ আর তুলা নিয়ে ভিতরে গিয়ে অন্তুকে ডাক দিলাম। আর ওইদিকে ঝড় সাইক্লোন সব চলতেছে। অন্তু আমাকে ব্যান্ডেজ করে দিল। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হাতটা প্রচুর ব্যথা। টি শার্টটা কোনো রকমে পরলাম। তারপর বের হলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। কিছু দূর যেতেই বড়সড় একটা ধাক্কা খেলাম। আর আমার উপর মনে হলো 3 টন কেউ একজন পড়লো। চোখ খুলে আমি পুরাই টাসি খেয়ে গেলাম, কারণ এ তো অনামিকা। হাই খোদা, সব ঝামেলা কি এই মেয়ের লগে? এর লগে কেন এত দেখা করাচ্ছ? কিছু কোনোভাবে রইল। আমিও ব্যাবলাকান্তের মতো তাকিয়ে আছি, আর অনামিকাও আমার চোখের দিকে তাকিয়ে আছে। এবার কি উঠা যাবে? আমার কোমরটা তো দিলেন ভেঙে। আমার কথা শুনে অনামিকার ঘোর কাটলো। দ্রুত উঠে কাপড় ঝাড়তে লাগলো। আমি ক্যাবলাকান্তের মতো বসে ওর কাহিনী দেখতেছি। সরি, আসলে আমি দেখিনি, প্লিজ ক্ষমা করে দেন। উফ, আপনার কাটা জায়গা দিয়ে তো আবার রক্ত পড়ছে। অনামিকার কথা শুনে আমি হাতের দিকে তাকালাম। দেখতে পেলাম সত্যি রক্ত পড়ছে। আমি হাত রাস্তার উপর ভর দিয়ে দাঁড়ালাম। আপনি কি দেখতে পান না? এত বড় একটা চশমা পরেছেন, তবুও অন্ধের মতো হাঁটছেন। আমার কথা শুনে অনামিকা মন খারাপ করে ফেললো। কথাটা ঘোরাতে হলো। আপনি কি ভাবছেন এই কথাগুলো আমি আপনাকে বলবো? হারে না, ভুল হতেই পারে, আর এখানে ভুলটাও আমার। অনামিকার মুখে হাসির রেখা ফুটে উঠল। এসব বাদ দেন, চলুন ডাক্তারের কাছে যাই। আরে না, সমস্যা নাই। দেখুন, আপনি যদি এখন ডাক্তারের কাছে না যান, আমি আপনাকে... না থাক, আমি যাচ্ছি। হ্যাঁ চলুন। আমি আর অনামিকা দুজনে ডক্টরের কাছে গেলাম।
ডক্টর কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ লিখে দিল। তারপর অনামিকাকে বিদায় দিয়ে বাসায় আসলাম আর শুরু করলো আম্মু বাংলার এফএম রেডিও। আম্মুর কথার জবাব না দিয়ে রুমে ঢুকলাম। ফেসবুকে কিছুক্ষণ অফলাইন হয়ে গেলাম। রাতের খাবার শেষ করে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ সকালে আর গোসল করতে হয়নি, কারণ ছোট বোন ভালোভাবে ডেকে তুলেছে। সকালে নাস্তা শেষ করে কলেজের জন্য বের হলাম। কলেজের গেটে পা দিতে অবাক হয়ে গেলাম। তার থেকে বেশি অবাক হলাম একটা ছেলে এসে আমার জামার কলার ধরলো। কে আপনি? কলা ধরছেন কেন? তুমি পিটারকে মারছো? হ্যাঁ, অন্যায় করছে বলে মারছি, কিন্তু আপনি কে আর কলার ধরছেন কেন? আমি ডিবি ইন্সপেক্টর হাবিব। কিন্তু আমি কি অন্যায় করেছি? আমার কলারটা ছাড়লে খুশি হব। এবার কলারটা ছেড়ে দিল। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না কেন আমি অবাক হয়েছিলাম, কারণ কলেজে পুলিশের গাড়ি ছিল, সেটাও 3 ভ্যান। ভেতরে যাও, তোমার ভাগ্যে আজ আছে। জি স্যার। আমার গলা শুকায় কাঠ হয়ে যাচ্ছে। ক্যান্টিন থেকে একটা ঠান্ডা পানি নিয়ে ক্লাসের দিকে রওনা হলাম আর মনে মনে ভাবছি, এইটা কোন ঝামেলায় ফাঁসলাম, আল্লাহ জানে কপালে কি আছে। ক্লাসে ভয়ে ভয়ে ঢুকলাম। ক্লাসে ঢুকে যা বুঝলাম, আজ আমার কপালে ঘোর দুঃখ আছে। অনামিকা আমার টেনশন দেখে বলল, এই যে এত টেনশন কেন? কাল যা দিলেন না, সেসব শুনে থানার বড়বাবু আপনাকে থানায় নিতে আইছে। আমি শেষ, আমারে কেউ মাইরালা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। হাইরে মাইয়া, তোর জন্য মারামারি করলাম আর তুই আমারে। তন্ময় আর অনামিকাকে প্রিন্সিপাল রুমে ডাকছে। কথাটা বলে পিয়ন চলে গেল। আমি নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছি। কি দেখে যে এই মেয়ের পাল্লায় পড়লাম, আল্লাহ জানে। আমি আর অনামিকা দুজনেই প্রিন্সিপালের রুমের দিকে হাঁটছি, আর অনামিকা আমাকে দেখে হাসছে। হাসছেন কেন? আপনার চেহারা দেখে। অনেক ঘামছেন দেখছি, বাতাস করবো নাকি? আজ তো একটা বাস পাশে থাকলে কে না ঘামবে। কিছু বলছেন নাকি? কই না তো। আমার না হেব্বি রাগ হচ্ছে। আপনারা বলেন, একটা মেয়েকে আমি বাঁচালাম আর সে কিনা আমারে বাস দিচ্ছে। আর প্রিন্সিপাল তো আমারে বাস ছাড় উপহার দিত। আমি শিওর কি কপাল নিয়ে চাইছিলাম আল্লাহ জানে। প্রিন্সিপালের রুমের সামনে আসতে পারি স্যার? হ্যাঁ, ভেতরে আসো। আমি আর অনামিকা ভিতরে ঢুকলাম। তারপর একটা লোকের সামনে বলল, তোমার নাম কি তন্ময়? জি হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অনামিকার মামা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না। না আঙ্কেল, এটা আমার দায়িত্ব। আর ওনার জায়গা যে কোনো মেয়ে থাকলে আমি এমনটাই করতাম। তোমার মতো এমন করে দেশের প্রতিটি মানুষ যদি ভাবতো, এদেশে প্রতিটা মেয়ে কোনো না কোনো বাবার রাজকন্যা, কোনো মায়ের আদরের মেয়ে, কোনো ভাইয়ের কলিজা, তাহলে এদেশে ইপটিজিং ধর্ষণ হতো না। কিন্তু দুঃখের বিষয়, এদেশের মানুষগুলো এগুলো ভাবে না। তাদের চোখে নিজের মেয়েটা রাজকন্যা, অন্য মেয়েটা মাল। নিজের বোনটা কলিজা, অন্যের বোনটা মাল লাগে। এই দৃষ্টিভঙ্গির জন্য আমাদের দেশের এই অবস্থা। আর কিছু বলল না। এবার বুঝতে পারলাম এনার পিছনে পুলিশ কেন। আপনারা বুঝতে পারছেন না তাই না? আমি বুঝিয়ে বলছি। আমার মনে হয় উনি কোনো রাজনৈতিক নেতা, তাই এত ভাষণ দিতেছে। অনামিকা, তন্ময়, তোমরা এখন আসতে পারো। জি স্যার। আমি অনামিকা স্যারের রুম থেকে চলে এলাম। উনি কে? আমার মামা। ও আচ্ছা, আপনি ক্লাসে যান। আপনি কোথায় যাবেন? একটু বাবার অফিসে যাব। ও আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা বলবো। বলেন। আমরা কি আপনি আপনি থেকে তুমি করে বলতে পারি না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। কাল কথা হবে কেমন? ওকে, সাবধানে যাবেন।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অনামিকার থেকে বিদায় নিয়ে সোজা বাবার অফিসে চলে গেলাম। বাবার সাথে কথা বলে বাসায় চলে এলাম। বাসায় ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। বাসায় ঢুকে আমি বোকা হয়ে গেলাম। এখানেও অনামিকা। এই মেয়ে তো আমার পিছু লেগে গেছে, মানে ফেভিকল আঠার মতো পিছনে পড়েছে। আমি ভিতরে ঢুকতেই অনামিকা সোফা থেকে উঠে দাঁড়ালো। তুমি এখানে? আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? ও, এটা তোমার বাসা? আমার জানা ছিল না। ঠিক আছে, এবার তো জানলে। এবার আসো, আমি যেখানে যাই সেখানে তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কিছু চাই না। তাহলে আমার পিছু করো কেন? আজ থেকে আমার পিছু করা বাদ দাও, আর এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার পিছু নিব না। আর ওই দিন আমার ইজ্জত বাঁচানোর জন্য ধন্যবাদ তোমাকে। অনামিকা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ঠাস ঠাস করে আব্বু আমাকে 2টা থাপ্পড় মারলো। খুব বেশি অবাক হলাম, কারণ এই অবধি আব্বু আমাকে কখনো মারা তো দূরের কথা, উঁচু গলায়ও কখনো বকা দেয়নি। আর আজ সেই আব্বু আমাকে মারলো। কিসের এত অহংকার তোর? আজ ওই মেয়েটা না থাকলে তোমার আম্মুর লাশ দেখতে পেতে। আমি দরজার আড়াল থেকে সবই শুনেছি। ওই মেয়ের জন্য আজ তোমার মা প্রাণে বেঁচে গেছে। আম্মুর কি হয়েছে? আম্মু কোথায়? বলে আমি আম্মুর রুমের দিকে দৌড় দিলাম। পা যেন হাঁটতে চায় না, দৌড়ে যেতে চায় না, বুকের ভিতর হাতুড়ি পিটাচ্ছে। আমার চোখে বৃষ্টিপাত হচ্ছে। আম্মুর রুমে যেতে আমি যেন নুয়ে পড়লাম। আম্মু রুমে শুয়ে আছে, শরীরে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ করা। আম্মুর পাশে গিয়ে আম্মুর কপালে হাত রাখতেই আম্মু চোখ খুলল। আম্মু, এসব হলো কি করে? ওই মেয়েটা না থাকলে আজ আর আমাকে দেখতে পেতি না। আম্মু এসব বলো না প্লিজ। ওর মতো একটা মেয়েকে আমার বৌমা করব। জানিস, মেয়েটা না অনেক ভালো। আম্মু তুমি চুপ করো, এই অবস্থায় তোমাকে কথা বলতে হবে না। কথাটা বলে আমি দ্রুত বেরিয়ে পড়লাম। বাইকটা নিয়ে অনামিকাকে খুঁজতে লাগলাম, কিন্তু অনামিকার কোথাও খুঁজে পাচ্ছি না। পশ্চিম আকাশে সূর্য ডুবতে বসেছে। অনামিকাকে না পেয়ে আনমনে পুকুর পাড়ে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর পাশ থেকে কিছু ছেলে একটা মেয়ের উঁচু গলায় কথা শুনতে পেলাম। কণ্ঠটা মনে হলো অনামিকার। দ্রুত ওইখানে পৌঁছালাম। গিয়ে দেখি কিছু ছেলে অনামিকাকে বাজে ভাষায় টিজ করছে। কিছু না ভেবে অনামিকার পাশে দাঁড়ালাম। এই হালারপুত, তুই ক্যাডারে? তোর এখানে কাজ কি? আমাদের কাজ করতে দে, এখান থেকে কেটে পড়। ভাইয়া, মেয়েটাকে আমি নিতে এসেছি। আরে মজনু নাকি? তৃতীয় ছেলেটা অনামিকার কোমরের দিকে হাত বাড়ালো। আমি হাতটা ধরলাম। কি ভাই, আমি এখনো ওপেন করিনি। তাহলে খুব ভালো রে ভাই, আমি ওপেন করে দিই। কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল। ছেলেটার এক হাত ধরে খুব জোরে বুকের পাশে একটা লাথি মারলাম। ছেলেটা বেশ অনেক দূরে পড়লো। একটার মারা দেখে আমি বাকি 2টা পালালো। চলো। আমি যাব না। আমি তো তোমাকে পিছু করি, বিরক্ত করি। তাহলে তুমি কেন এসেছো? তুমি চলে যাও। সরি। কান ধরতে হবে না। যার জন্য বিরক্ত হও তার কাছে ক্ষমা চাইতে হবে না। অনামিকা কথাটা বলে হাঁটতে শুরু করলো। আমিও ওর পিছু পিছু হাঁটছি। সন্ধ্যা লেগে গেছে। রাস্তার পাশে হলুদ ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। হালকা বাতাস বইছে। আমার পিছু নিচ্ছ কেন? না মানে এমনি। এমনি মানে কি? হ্যাঁ, আমার পিছু নিলে পা ভেঙে দিব। কথাটা শুনে আমি চলে এলাম, কারণ আমি ভালো করে বুঝতে পারলাম হেব্বি রেগে আছে। আপনারা কি ভাবছেন আমি বাসায় যাচ্ছি? আরে না, আমিও রাগ ভাঙানোর জন্য একটা জিনিস আনতে যাচ্ছি। দৌড়ে চলে গেলাম ফুলের দোকানে। ফুলের দোকানদারকে, মামা একটা গোলাপ ফুলের তোড়া দাও। দিচ্ছি মামা। কিছুক্ষণের মধ্যে ফুলের তোড়াটা বানিয়ে আমাকে দিল। মামা কয়টা টাকা? মামা 500 টাকা। মানিব্যাগ থেকে টাকাটা বের করে দিয়ে আবারও দৌড়াতে শুরু করলাম।
অনামিকাকে যেখানে রেখে চলে আসছিলাম, অনামিকা সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাঁটতে শুরু করলো। আমি দৌড়ে ওর সামনে দাঁড়ালাম। কি হয়েছে? সামনে দাঁড়ালে কেন? তোমাকে কিছু বলার আছে। কি বলবা বলো। তোমাকে যে ভালোবাসি কি করে যে বলি। কিছু বললে বলো, না বললে আমি চলে গেলাম। কি করব? বুকের ভিতর থাকা হার্টবিট বাড়তে শুরু করলো। যাই হোক, আমাকে তো বলতেই হবে, নাকি আমার হয়ে আপনারা বলে দিবেন? আপনারা বলে দিলে আমার ভালোই হয়। হাঁটু গেড়ে অনামিকার সামনে ফুল নিয়ে, আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে গিয়ে অনেকবার ফিরে এসেছি। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ অনামিকা, আই লাভ ইউ সো মাচ। অনামিকা আমার হাত থেকে ফুল নিল আর আমি উঠে দাঁড়ালাম। তারপর অনামিকা যেটা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ হাত থেকে ফুল ফেলে দিয়ে আপাতত আমার গালে হাত দেওয়া। ওই, আপনার আবার গালে হাত দিয়েন না কিন্তু। অনামিকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুক্ষণ আমার দিকেও তাকিয়ে রইল অনামিকা। দুজনেই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে অনামিকা বলল, দেখো তন্ময়, আমি তোমাকে বন্ধু ভেবে এসেছি, কিন্তু তুমি এমনটা করবে আমার জানা ছিল না। তুমি আমার দুবার ইজ্জত রক্ষা করেছো, তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমার আর আমার মাঝে সম্পর্ক হতে পারে না, তাই এসব ভুলে যাও। আমার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। হাতে কি জোর মাইরি, গাল দুটো ব্যথা করে ফেলছে। কেমনে কথা কইতাম আপনারাই বলেন। অনামিকার কথা শুনে নিশ্চুপ মেরে গেলাম আর পিছন ঘুরে হাঁটতে থাকলাম। এতক্ষণ চোখের জলটা লুকাই রাখছিলাম, কিন্তু এখন আর পারছি না। হাঁটতে হাঁটতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই বাবা দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার মোবাইল বন্ধ কেন? আর তোমার চেহারার এই অবস্থা কেন? কাঁদছো কেন? আব্বুর কথায় কোনো জবাব না দিয়ে নিস্তব্ধতার সাথে রুমের দিকে হেঁটে চলে গেলাম। রুমের দরজা খুলে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বলতে পারবো না। সকালে আজও বোন এসেছে আমাকে ডাকতে, কিন্তু আজ ওঠার মতো শক্তি নাই। ভাইয়া, কিরে ওঠ, কলেজে যাবি না? না রে। কিরে ভাইয়া, তোর কি হয়েছে? কিছু না, তুই একটা কাঁথা এনে দে, শীত লাগছে প্রচুর। তোর তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, তুই শুয়ে থাক, আমি কাঁথা আনছি। অন্তু চলে গেল। গতকাল সন্ধ্যার থাপ্পড় দুইটার কথা মনে পড়ছে এখন। হাতে কি জোর মাইরি, এত জোরে কেউ কাউরে মারে? দুইটা থাপ্পড়ে শরীরে জ্বর আইয়া পড়ছে। কিছুক্ষণ পর আব্বু আসলো। তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি ঠিক আছি তো আব্বু, জ্বর ঠিক হয়ে যাবে। আব্বু চলে গেল। কি হয়েছে বাবা তোর? জ্বর আসলো কি করে? তুমি আবার অসুস্থ শরীর নিয়ে উঠে আসলে কেন? আমি তো ঠিকই আছি, সামান্য একটু জ্বর আসছে, ঠিক হয়ে যাবে। আম্মু চলে গেল। আপনারা কি ভাবছেন? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন ওইটাই সঠিক। পরিবারের সকলের আদরের ছেলে আমি। কিছুক্ষণ পর অন্তু চলে এলো, কাঁথা দিয়ে আমার পাশে বসে কান্না করতেছে। কি রে, কাঁদছিস কেন? কই, আমি কাঁদছি না তো। কি হয়েছে বলবি তো? কিছু না। বলে চলে গেল। আমিও বুঝতে পারলাম না বোন আমার কাছে কেন। আপনারা কেউ কি বুঝতে পারছেন? কিছুক্ষণ পর ডাক্তার কাকু আমার রুমে আসলো। আম্মু আর বোন কান্না করছে। কি হয়েছে তোমাদের? কান্না করছো কেন? তোমরা এমনভাবে কান্না করছো যেন আমি মরে যাব। এমন কথা বলিস না বাবা। ভাইয়া, এসব বলতে নেই। আসলে আমার কি হয়েছে আমি তো বুঝতেই পারছি না। সামান্য জ্বর আসছে, তাই এই অবস্থা। আর যদি আমি বলি জ্বর আসার কারণ, তাহলে তো ডাক্তার কাকু ওইটা কি? ইনজেকশন। না কাকু, আমি না আপনার ছেলের মতো কচি একটা বাচ্চাকে ইনজেকশন দেওয়া কি ঠিক হবে? আপনি কথাটা পুরোটা আর বলতে পারলাম না। হঠাৎ ডাক্তার কাকু ইনজেকশনটা দিয়ে দিল। তারপর ডাক্তার কাকু চলে গেলেন। আমি শুয়ে আছি। 7 দিন পর জ্বরটা একটু ভালো হয়েছে। এতদিন তো ব্যাটা মরে বিছানায় শুয়ে রাখছে। বিছানায় মানে আমার রুম থেকে বেরিয়ে বেশ অবাক হলাম। এই মেয়ে এখানে কি করছে? আমাকে দেখার আগে আমি বেচারা রুমে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু তা আর হলো কই। পিছন থেকে ডাক এলো।
তন্ময়, ওই তন্ময়, জি আম্মু। এদিকে আয় তো বাবা। আসছি আম্মু। অন্তু, ওই অন্তু। আম্মু অন্তু কই? ও তো সেই কখন প্রাইভেটে গেছে। হ্যাঁ বলো। আম্মু ইশারা করে সালাম দিতে বলল আমায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি? দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। জি। আম্মুকে ইশারা করে বললাম, এনারা কারা? এনারা তোর মামা, আমাদের বাড়ির পাশেই এনাদের বাসা। আর এনারাই অনামিকার বাবা মা। তুই ওষুধ খেয়েছিস? অনামিকার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আম্মু। কেন, ওর কি হয়েছিল? এবার আম্মুকে বলতে না দিয়ে আমি বললাম, আর বইলেন না মামি, একটা কানা মানে চশমাওয়ালি মেয়ে দুই আগলে জোরে জোরে আদর করছিল। ওই মাইয়ার হাত তো নয় যেন হাতুড়ি, যার জন্য 7 দিন জ্বর এসেছিল। কি, তুই মেয়েদের হাতে? আর বলল না। অনামিকার দিকে তাকালাম, চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। শালি আমাকে মারার আগে মনে ছিল না? দেখো তোমারে আরো কত কি করি আমি। এই যা, অনামিকাকে রাগাতে গিয়ে আমার মান ইজ্জত পানিতে ফেলাই দিলাম। এখানে থাকলে আমার মান সম্মান যতটুকু আছে ওইটাও চলে যাবে। আমি কেটে পড়ি। যা ভাবা তাই করা। দে ভোকারটা। এক দৌড়ে আমার রুমে এসে মোবাইলটা নিয়ে গেমস খেলতেছিলাম। হঠাৎ দেখি আমার হাতে মোবাইল নাই। ও মা, এইটা কি হইল? আমার রুমে ভূত আইলো নি, নাকি আমি স্বপ্ন দেখতেছি? গায়ে জোরে একটা সিমটি কাটলাম। না স্বপ্ন না, আমি তো জেগেই আছি। বিছানার আশেপাশে তাকিয়ে দেখলাম মোবাইল নাই। ফ্লোরে তাকাইয়া দেখি আমার 30,000 টাকার ফোনটা পইরা কইতাছে, বেড়া আমারে মাইরা ফেললো আর তুই বইয়া আসিস, আমারে বাঁচাইলি না, তোর কপালে বউ জুটব না, দেখালোস। আমি মোবাইল থেকে সামনে তাকাতে আমার গলা শুকিয়ে গেল। তুমি তুমি আমার মোবাইল ভাঙলা কেন? আমি কানা? হ না থুকু, আমি কানা। আমার হাত না হাতুড়ি? না মোটেও না। তোমার হাতের মতো এরকম নরম একটা হাত তো কখনো খুঁজে পাবো না। ওই শালা, তোরে আমি আজ খাইছি। আমি তোমার সাথে আমার বোনের বিয়া দিব না। তোমার লগে বিয়া দিলে আমি মামা ডাক শুনতে পারবো না। আর তুমি কি রাক্ষসী যে আমাকে খাবা? তোরে আমি। ওই তোমার আম্মু ডাকতেছে। অনামিকা আমার কলার ছেড়ে পিছনে তাকাতেই আমি দিলাম দৌড়। আর পিছনে তাকিয়ে দেখি ওই মাইয়াও আমার পিছনে পইরা গেছে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামলাম। অনামিকাও আমার পিছনে আসছে। পিছনে তাকাতেই দেখি অনামিকা পা স্লিপ কইরা পড়ে যেতে লাগছে। দে দৌড় গিয়া ওর কোমরটা পেঁচিয়ে ধরলাম। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ এভাবে ছিলাম। আমি তো পুরাই স্বপ্নের রাজ্যে হারাই গেছি। হঠাৎ কারো কাশিতে আমার স্বপ্নের 12টা বেজে গেল। দ্রুত অনামিকাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তাকাতেই দেখি অন্তু, আর এই দিকে একটা ধপাস করে শব্দ। নিচে তাকিয়ে দেখি অনামিকা মাটিতে শুয়ে আছে। দে লারা চিনি ছাড়া আমি এখন কি করি? আমি এক হাত বাড়িয়ে দিলাম। অনামিকা উঠে দাঁড়ালো আর ছোট বইন আমারে ভাষণ শোনানো শুরু করলো। শুনবেন নাকি? তাহলে শুনেন। তুই কখনো মানুষ হবি না, একটা বান্দরই থেকে যাবি। ভাবি, তুমি ব্যথা পাওনি তো? অনামিকাকে উদ্দেশ্য করে বলে ওকে তুলে সোফায় বসালো। ভাবি। কেন, আমি কি কিছু ভুল বললাম? এমন ভাবে তাকিয়ে আছো, তোমরা যে আমি এলিয়েন। আমাকে উদ্দেশ্য করে, তুই এলিয়েন না, তবে শেওড়া গাছের সাক্ষাৎ পেতনি। কি বললি তুই? আরে বোন, আমি তোকে বলবো কেন? এখানে কি শুধু তুই আছিস? অন্য কেউ তো আছে। অনামিকার দিকে তাকিয়ে বললাম কথাটা। অনামিকা রাগী লুক নিয়ে উপরে চলে গেল। এভাবে বিকালটা পার করলাম। রাতে খাবার টেবিলে বসে, তন্ময়, সেই কোন ছোট থাকতে আমাদের বাসায় গেছো, এখন তো আমাদের বাসায় যেতে পারো না, আমাদের পর ভাবো। না মামা, আর কিছুদিন পর আমার পরীক্ষা, তো পরীক্ষা শেষ করে যাব ভাবছি। অনামিকার দিকে তাকিয়ে
মামু, তুমি তো জানো না আমি কেন তোমাদের ওখানে যাব। তোমার মাইয়া তো আমার মনটা চুরি করে নিয়েছে, তাকে বউ করে ঘরে আনতে যাব। তুই সত্যি বলছিস? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হয় না? তুই না যাওয়া অব্দি বিশ্বাস নেই। খাওয়া শেষ করে রুমে বসে আছি, হঠাৎ মনে হলো আমার রুমের দরজা খোলা আছে, তাই দরজা বন্ধ করতে গেলাম। হঠাৎই দেখি মা, মামা, মামি আর অনামিকা এই দিকে আসতেছে। ওদের দেখে একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। দরজা আটকায় না দিয়ে পর্দার আড়ালে লুকিয়ে রইলাম। আম্মুরা সামনের দিকে চলে গেল, আর আমি এই সুযোগে অনামিকার হাত ধরে আমার রুমে আনলাম। এই সুন্দরী, তোমার হাতে অনেক শক্তি আছে, সত্যি বলছি। আর 2টা থাপ্পড় মারলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। এসব কি করছো? আমাকে ছাড়ো, না হলে আমি চিৎকার করব। তা করো না, নিষেধ করছে কে? সুন্দরী, আমি যে তোমাকে ভালোবেসে ফেলছি। আমাকে ছাড়ো। এই রোমান্স বিয়ের পরেও করা যাবে, আপাতত ভাবি মানে আপুটারে ছাড়, আম্মু ডাকতেছে। অন্তুর কথা শুনে তাড়াতাড়ি অনামিকাকে ছেড়ে ভদ্র ছেলের মতো বিছানায় বসে রইলাম। অনামিকা চলে গেল। কিছুক্ষণ পর অন্তু আমার রুমে আসলো। ভাইয়া, একটা কথা বলবো? বল। ভাবির সাথে তোকে হেপি মানাবে। পাকনামি বন্ধ কর, আর আমার একটা কাজ করে দিবি। দিতে পারি, তবে একটা শর্ত আছে। এখানেও শর্ত? কোথায় বড় ভাইয়ের কাজে হেল্প করবি তা না শর্ত দিতেছিস? বাহ, ভালো তো। তোর মতো বোন প্রতিটা ঘরে ঘরে একটা করে বোন হওয়া দরকার। এই বক রাখ, শর্তে রাজি থাকলে কাজ করে দিব, না হলে আমি গেলাম। আচ্ছা বল, তোর কি শর্ত? অনামিকা আপুকে আমার ভাবি করবি, কথা দে। করব, শুধু এইটাই তো? ছি না, আরও শর্ত আছে। আমাকে কাল বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাব। এখন বল, কি কাজ করতে হবে? অনামিকাকে একটা জিনিস দিবি। ঠিক আছে, কখন দিতে হবে বল। কাল দিলে হবে। তোর জন্য আরেকটা ভালো খবর আছে। কি বল? আপুরা আমাদের বাসায় 2-3 দিন থাকবে। আমার খুশি দেখে কে? বিছানা থেকে লুঙ্গি ড্যান্স শুরু করলাম। আমার এসব কাহিনী দেখে অন্তু বিছানায় বসে হাসতে লাগলো। কিছুক্ষণ পর অন্তু ঘুমাতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। কখন জানি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো অন্তুর ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু বাসায় কোথাও অনামিকাকে দেখতে পেলাম না। কলেজে এসে দেখি অনামিকা ওর বান্ধবীদের সাথে বসে আছে। অনামিকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। অনামিকার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ বলো। অন্য কোথাও গিয়ে কথাগুলো বলা মনে হয় ঠিক হবে। ঠিক আছে। আমি আর অনামিকা একটা গাছের নিচে গেলাম। এখন বলো, কি বলবা? অনামিকা, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার জন্য। আমি তোমাকে ভালোবাসি না, কতবার বলবো? আর হ্যাঁ, এসব আমাকে আর কখনো বলবা না। চলে গেল অনামিকা। আমি ওর চলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে ওরে কিছুদিন বিরক্ত করলাম। একদিন অন্তুকে দিয়ে অনামিকার কাছে একটা চিঠি আর সাথে কয়েকটা গোলাপ পাঠালাম, কিন্তু অনামিকার হাতে চিঠি আর গোলাপ ফুল দিয়ে চলে এলো। আমি আর অন্তু হাঁটতে হাঁটতে বাসায় ফিরছি। হঠাৎ পিছন থেকে ডাক দিল অনামিকা। আমি জায়গায় দাঁড়ায় পড়লাম। অনামিকা আমার কাছে এসে, মানে আমার সামনে এসে দাঁড়ালো। বুঝতে পারলাম অনেক রেগে আছে, কারণ ওর চোখগুলো লাল হয়ে গেছে। আমি কিছু বলতে যাব, আর তখনই আমি মাথা নিচু করে অনামিকার সামনে দাঁড়িয়ে রইলাম। কিন্তু অনামিকাকে কিছু বলতে যাব, তখনই আমি ওর হাতটা ধরে ইশারায় চুপ করে থাকতে বললাম। তোমাকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? এক কথা বুঝিস না তুই? আমার মনে হয় তোর মাথায় সমস্যা আছে। তোর সাহস হয় কি করে তোর মতো একটা ফালতু 2 টাকার পোলারে আমি ভালোবাসবো? তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আর তোর জন্মের ঠিক আছে?
এতক্ষণ ওর কথা শুনে যতটুকু কষ্ট পাইনি তার থেকে 2 গুণ কষ্ট পাইছি জন্মে ঠিক আছে কিনা কথাটা শুনে। তার থেকে বেশি মাথা গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনামিকার গালে, হ্যাঁ আমার জন্মের ঠিক নাই বলে তোকে এত ভালোবাসি, জন্মের ঠিক নাই বলে নিজের জীবন বাজি রেখে তোর ইজ্জত রক্ষা করছিলাম। আমায় অন্য কথা বললে তোকে হয়তো মনে রাখতাম, কিন্তু এই কথাটা বলার জন্য আজ এখন এই মুহূর্ত থেকে তোকে আমি ঘৃণা করি। কথাটা বলে চলে এলাম। বুকের ভিতর মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। কোনো কথা না বলে আমি আর অন্তু হাঁটতে থাকলাম। হাঁটতে পারছি না, পা দুটো রাস্তাতে মনে হয় আটকে আছে। অবশেষে বাসায় ফিরলাম। বাসায় ঢুকে সোজা রুমে চলে গেলাম। রাতে আর খাওয়া হলো না। অনেকবারই আম্মু আর আব্বু ডাকতে এসেছিল খাওয়ার জন্য। অন্তু বাসায় আসার পর থেকে আমার সাথে কথা বলছে না। বিছানায় শুয়ে মাথার উপরে ঘোরা ফ্যানের দিকে তাকিয়ে আছি আর অনামিকার কথাগুলো ভাবছি। আমি তো ওর অনেক বিরক্ত করলাম, আর না, আজ থেকে ওকে আর বিরক্ত করব না। কথাগুলো ভাবতে ভাবতে 2 চোখের কোণে পানি চলে এলো। কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। সকালে হঠাৎই ঘুম ভেঙে গেল। আজ আর অন্তু আমাকে ঘুম থেকে ডাকেনি ভেবে অনেকটা অবাক হলাম। ঘড়িতে তাকিয়ে দেখে 11টা বাজে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে যা দেখলাম তা দেখে মাথা গরম হয়ে গেল। সকাল সকাল এই মেয়ে এখানে কেন? আমি নিচে না নেমে আমার রুমে গিয়ে তৈরি হয়ে নিলাম। তারপর নিচে নামলাম। কই যাচ্ছিস? এই তো আড্ডা দিতে। তোকে আড্ডা দিতে যেতে হবে না, এখন তোর নানুদের বাসায় চল। আমি যাব না, তুমি চলে যাও। কি বললি? আবার বল। ঠিক আছে, এত রাগ করতে হবে না, আমি যাব। অন্তু কোথায়? ও ছাদে গিয়েছে। আম্মুর সাথে কথা বলে ছাদে চলে এলাম। অনামিকার দিকে তাকাইনি একবারও। এটা দেখে অনামিকা নিশ্চয়ই খুশি যে আমি তাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি অন্তু দোলনায় দোল খাচ্ছে। আমাকে দেখে উঠে চলে আসতেছে। এই অন্তু, কোথায় যাচ্ছিস? ছাড়ো, আমি নিচে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে, এদিকে আয়। অন্তুকে নিয়ে দোলনায় বসালাম। বলো, কি বলবা? কি হয়েছে তোর? আমার সাথে কথা বলছিস না কেন? দেখো ভাইয়া, অনামিকা আপু তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করলেও তারপরেও আমি তোমাকে কিছু বলিনি। তুমি তার জন্য সারাদিন খাওনি, তুমি সারাক্ষণ কান্না করছো, তবুও আমি কিচ্ছু বলিনি। শুধু তোমাকে একটা কথাই বলবো, যাকে এতটা ভালোবাসো সে যেহেতু তোমাকে ভালোবাসে না, তুমি তাকে কেন ভুলে যাচ্ছ না? দেখ বোন, আমিও চেষ্টা করছি অনামিকাকে ভুলে যেতে। অনামিকা যেহেতু আমাকে চায় না, তাহলে আমি মনে রেখে কি করব? কিন্তু আমি যে পারছি না। যতবারই ভুলতে যাব ততবারই ওর কথা মনে পড়ে ওর মায়াবী চেহারাটা। আমি কি করব বল? নিজের অজান্তে চোখের কোণে জল চলে এলো। এই চোখের পানের মূল্য যদি অনামিকা আপু জানতো তাহলে তোমাকে আজ কাঁদাতো না। তুমি ওর জন্য কি করনি বলো তো? ওই মেয়ের জন্য নিজের একটা কিডনি দিয়েছো, আর আজ সেই মেয়ে তোমাকে এতটা অপমান করলো। তুই এসব জানলি কি করে? আমি সেদিন আমার বান্ধবীকে দেখতে হসপিটালে গেছিলাম, গিয়ে দেখি তুমি ডাক্তারের হাতে পায়ে ধরে মেয়েটার কিডনি দিতে চাচ্ছ। পরে তুমি চলে যাওয়ার পর আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা অনামিকা। আমার কসম লাগে বোন, এই কথা আমি আর তুই ছাড়া যেন আর কেউ না জানে। অন্তুর হাত আমার মাথায় হাত রেখে, আজ আমি তোমার মাথায় হাত রেখে কথা ঠিকই দিচ্ছি, কিন্তু মনে রেখো একদিন ঠিকই এই কথাগুলো সবার সামনে আর কাউকে না বললেও দেমাগিনী অনামিকাকে বলবো। কথাটা বলে অন্তু চলে গেল। অন্তু বোন, আমার একটাবার কথাটা তো শোন। অন্তু আমার কোনো কথা না শুনে চলে গেল। আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমার সাথে এমন করছো খোদা, চাইলেও চিৎকার করতে পারছি না। 2 চোখ বেয়ে নদী বইছে আর আমি বসে আছি দোলনায়। ও হ্যাঁ, আপনাদের একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি। আপনারা যাবেন তো? তাহলে চলুন। সেদিন ছিল আমার জীবনের একটা সব থেকে ভালো লাগার দিন। আপনারা নিশ্চয়ই জানেন, অনামিকার 2টা থাপ্পড়ে আমার 7 দিন জ্বর এসে গেছিল। ওই দিন যখন আমি বাসায় আসি তখন প্রায় রাত্রি 11টা বাজে। একাকী বেলকনিতে বসে আছি, মনের মাঝে একটা কথাই ভাসছে, অনামিকা
আর অনামিকা। ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে দিল একটা কল। মোবাইলটা হাতে নিতেই দেখলাম রফিকের নাম্বার। কলটা পিক করলাম, তার আগে চোখ দিয়ে বেয়ে পড়া বৃষ্টির পানি মুছে নিলাম। কই তুই? বাসায়। কেন, কি হইছে? দোস্ত, দ্রুত হাসপাতালে চলে আয়। কেন, কি হইছে? কিছু জানতে চাস না? দ্রুত হাসপাতালে চলে আয়। বলে ফোনটা কেটে দিল। আমার মাথায় কাজ করছে না, অনেক টেনশনে পড়ে গেলাম। দ্রুত বাসা থেকে বের হলাম। রাস্তায় বের হয়ে সিএনজি নিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালে পৌঁছে সিএনজির টাকা দিয়ে বিদায় করলাম। সামনের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু আমার পা যেন মাটিতে থেকে উঠছে না। অনেক কষ্ট করে পা চালাচ্ছি, কিছুতেই পা দুটো দ্রুত হাঁটতে পারছে না। আজ মনে হয় পা দুটোকে মাটি গ্রাস করে ফেলবে। 2 মিনিটের পথ মনে হচ্ছে 2 বছর ধরে হাঁটছি। অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে অবশেষে রফিকের কাছে পৌঁছালাম। আমার শরীর পুরো ঘেমে গেছে, আমি পুরাই গোসল করে ফেলছি। রফিক, কি হয়েছে? এখানে আসতে বললি কেন? রফিকের সামনে দাঁড়িয়ে, তুই চুপ কেন? কি হয়েছে বল। রফিক আমাকে কিছু না বলে হাত ধরে ডক্টরের রুমে নিয়ে গেল। কাকা, আপনি ওরা বলেন অনামিকার কথা। অনামিকা? অনামিকার কি হয়েছে? রফিক, বল প্লিজ। দেখো, ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। একটা কিডনি হলে ওকে বাঁচানো যাবে। ডাক্তার, কিডনি আমি দিব, তবে একটা কথা রাখবেন আমার। হ্যাঁ, বলো। আমি ওকে কিডনি দিব, কথা আপনি, আমি আর রফিক ছাড়া অন্য কেউ যেন না জানে, প্লিজ। অনেক ভাবার পর বলল, আচ্ছা ঠিক আছে, কাল 12টা বাজে হাসপাতালে চলে এসো, কাল অপারেশন হবে। এটাই ছিল ফ্ল্যাশব্যাক। এবার বর্তমানে আসেন। আমি দোলনায় বসে সেই দিনের রাতের কথা ভাবছিলাম। কখন যে বৃষ্টি পড়ছে খেয়াল করিনি। হঠাৎ মাথার উপর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। মাথা উঁচু করে দেখি আম্মু আমার মাথার উপর ছাতা ধরে রেখেছে। আম্মুর চোখে পানি। আম্মু, তুমি কাঁদছো কেন? তুই এতটা বড় হয়ে গেছিস যে একবারও এই কাজটা করার আগে আমাদের কথা ভাবলি না? আজ যদি তোর কিছু হতো, আমরা কি নিয়ে বাঁচতাম বাবা? আম্মু, তুমি কেঁদো না। আর জীবন বাঁচানো ফরজ। আমার একটা অঙ্গ দিয়ে যদি কেউ পৃথিবীর আলো দেখতে পায়, তাহলে তো আমি আরো খুশি। তুই অনামিকাকে বিয়ে করতে চাস? চল, আজই তোদের বিয়ে দিব আমি। না আম্মু, ও তো আমায় ভালোবাসে না। তাহলে কারো ইচ্ছার বিরুদ্ধে এসব করা ঠিক হবে না। আম্মু, এই কথাগুলো আব্বুকে বলো না, আব্বু অনেক কষ্ট পাবে। প্লিজ আম্মু, আব্বুকে এসব বইল না। আম্মু আর আমি ভিতরে চলে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামছি। বাঁ পাশে ব্যথা অনুভব করছি। নিচে নামতেই আমি অবাক। আরে নানু ভাই, তুমি? কেমন আছো নানু ভাই? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমাদের ওখানে যাওয়াই ভুলে গেছো। আমার কথা তো তোমার মনেই পড়ে না। আরে নানু, তোমার কথা মনে রাখবো না তো কার কথা মনে রাখবো? 5টা না 10টা না, একটা মাত্র জান তুমি আমার। আর তোমাকে কি করে ভুলে যাব বলো? এই বউকে তো দেখতেই যাও না। আচ্ছা নানু, একটা কথা বলো তো। বলো। তোমার কোথায় চক্কর চলছে? দিনে দিনে এত সুন্দর কিউট কি করে হচ্ছ? প্রেম করছো নাকি? আমার এত সুন্দর একটা প্রেমিক থাকলে তো সুন্দর আর কিউট হবই। আমাদের কথা শুনে সবাই হাসাহাসি করছে, কিন্তু আমার কথা বলতে কষ্ট হচ্ছে। অপারেশনের জায়গাটা এখনো ভালো করে সেরে ওঠেনি। আম্মু টাওয়েলটা নিয়ে আমার মাথাটা মুছে দিল। যা, উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে আয়, খেতে বসবি। ঠিক আছে। আমার চোখের পাতা ভার হয়ে গেছে। আমি আমার রুমের দিকে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছি। মাঝপথে মাথাটা ঘুরতে শুরু করলো, তবুও কষ্ট করে উপরে উঠছি। অপারেশনের জায়গায় হাত দিতেই রক্ত গড়ে পড়ছে। কতক্ষণ উপরে উঠেছি জানি না। হঠাৎই সিঁড়ি থেকে পড়ে গেলাম, আর গড়তে গড়তে মাটিতে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়াটা আম্মুর চোখে সবার প্রথমে পড়ল।
তন্ময়। সবাই একে একে আমায় দেখি আম্মু এসে আমার অপারেশনের জায়গায় হাত দিল। আমি আম্মুর কোলে মাথা রাখলাম, মাথাটা ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হাত পা অবশ হয়ে আসছে। কিছু বলতে যাব তার আগে চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আশেপাশে কেউ নাই। কিছু সময় পর আমার পাশে লোকজন ভরে গেল, সবাইকেই দেখছি কিন্তু অনামিকাকে কোথাও দেখতে পেলাম না। আর আমিও ভুলে যাই অনামিকা তো আমাকে ভালোবাসে না, শুধু শুধু ওর কথা ভাবছি আমি। এখন কেমন লাগছে বাবা? আম্মু আমি তো ঠিকই আছি, এতে কাদার কি আছে? অনামিকা এদিকে আয় মা। দেখলাম অনামিকা সবার শেষে দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল হয়ে গেছে, মনে হয় কেঁদেছে। কানার চশমার মাঝে লাল চোখ দুটো বোঝা যাচ্ছে। অনামিকা মামার কাছে আসার পর অনামিকার বাবা বলল, আজ থেকে অনামিকার দায়িত্ব তোমার। তোমার হাতে অনামিকাকে তুলে দিলাম। অনামিকার হাত আমার হাতে দিয়ে তারপর সবাই হাসাহাসি শুরু করলো, আর সকলেই বেরিয়ে গেল শুধু অনামিকা ছাড়া। ওই শয়তান কুত্তা বিলাই বান্দর, তোর যদি কিছু হয়ে যেত আমি কাকে নিয়ে বাঁচতাম? অন্য কাউকে নিয়ে। কথাটা বলার সাথে সাথে অনামিকা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। 4-5 মিনিট পর ছেড়ে দিল। লজ্জাতে আমার বুকে মুখ লুকালো। সারা জীবন এই বুকে জায়গা দিবা তো? আমাকে ছেড়ে যাবা না তো কখনো? কখনো ছেড়ে যাব না আমার পাগলিটাকে। একটা কথা বলো, আমাকে নিজের একটা অঙ্গ দিয়েও কেন এ কথা বলনি? তুমি জানলে কি করে এসব? আমার শাশুড়ি সব বলেছে আমায়, যদি তোমার কিছু হয়ে যেত। আমার কিছুই হবে না যদি পাগলিটা আমার পাশে থাকে। অনামিকাকে বুকে জড়িয়ে ধরে সুস্থ হয়ে বাসায় ফিরলে আমাদের নতুন জীবন শুরু হয়ে গেল, মানে আমাদের বিয়ে হয়ে গেল। শুরু হলো এক নতুন জীবনের। ভাই কসম কানা থুক্কু চশমাওয়ালি মাইয়াগুলো অনেক কিউট।